প্রিয় শিক্ষার্থীগণ, আশা রাখি সবাই ভালোই আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে গতি ও বল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। প্রথমেই আমরা গতি অধ্যায়ের গতির সমীকরণগুলো লক্ষ্য করব। গতির সমীকরণগুলো হচ্ছে, প্রথম সমীকরণটা হলো ভি সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণটাকে যদি আমি লিখি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তারপরে সমীকরণটা যদি লিখি ইউ প্লাস ভি বাই টু গুণন টি। তারপরে সমীকরণটা যদি লিখি এস সমান ভি গুণন টি। তারপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তারপরে হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তারপরে হলো এইচ সমান ইউ স্কোয়ার বাই টু জি। তারপরে হলো টি টু ইউ বাই জি। তারপরে বল এবং ভরবেগ সংক্রান্ত সমীকরণগুলি হচ্ছে এফ সমান এম এ। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যদি আমরা লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে এখন এই গতির সমীকরণগুলো খেয়াল করবা, আশা রাখি। প্রথমে আমরা লিখলাম ভি সমান ইউ প্লাস এটি। প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা এখন ব্যাখ্যা বিশ্লেষণ করি, প্রত্যেকটা প্রতীককে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে কি আসে দেখো। ভিটে হলো শেষ বেগ। কোনো গতিশীল বস্তু কণার শেষ বেগ যদি ভি হয়, ইউ যদি আদি বেগ হয়, এটা হলো ত্বরণ, আর টিটে কি হবে, টিটে হলো সময়। তাহলে আমি যদি শেষ বেগ, কোনো গতিশীল বস্তু কণার শেষ বেগ বের করতে চাই, তাহলে ভি সমান ইউ প্লাস এটি। ইউটা হলো আদি বেগ, এটা ত্বরণ, টিটে সময়। দ্বিতীয় সমীকরণটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এসটা হলো অতিক্রান্ত দূরত্ব, ইউটা হলো আদি বেগ, টিটে সময়, এটা হলো ত্বরণ। তৃতীয় সমীকরণটা হলো এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ইউটা হলো আদি বেগ, ভিটে হলো শেষ বেগ, টিটে হলো সময়। তারপরে আরেকটা সমীকরণ এস সমান ভি গুণন টি। এই সমীকরণটা আমরা ব্যবহার করব কখন, যখন কোনো বস্তু সমবেগে চলতে থাকবে, তখন আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এস সমান ভি গুণন টি এই সমীকরণটা ব্যবহার করব। তারপরে আসো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এইখানে দেখো একটা রাশি নেই, সেটা হলো সময়। যদি গতিশীল কোনো বস্তু কণার আদি বেগ, শেষ বেগ, অতিক্রান্ত দূরত্ব এবং ত্বরণ দেয়া থাকে, সময় দেয়া না থাকে, তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা অতিক্রান্ত দূরত্ব অথবা ত্বরণ অথবা আদি বেগ অথবা শেষ বেগ যে কোনো একটা বের করতে পারবো। যদি উদ্দীপকে বা কোনো গাণিতিক সমস্যায় সময় না দেওয়া থাকে, তাহলে এই সমীকরণটা আমরা বের করতে পারবো। তারপর আসো ত্বরণ, এটা হলো ত্বরণ,
ভিটা হলো শেষ বেগ, ইউটা হলো আদি বেগ, টিটা হলো সময়। যদি সময়, আদি বেগ, শেষ বেগ দেওয়া থাকে তাহলে ত্বরণ আমরা এই সমীকরণটা বের করি। তারপর আসো এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। এইচ হলো আমরা এই গতির সমীকরণে, গতির অধ্যায় আমরা পড়ন্ত এবং উড়ন্ত বস্তুর সংক্রান্ত দুইটা সমীকরণ আমরা দেখব। এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। এইচটা হলো সর্বোচ্চ উচ্চতা। কোনো একটা বস্তুকে যদি আমরা ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করি, তাহলে এই বস্তুটা ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। যদি আমরা ইউ আদি বেগে নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় এইচ সমান কত, ইউ স্কোয়ার বাই 2g। ইউটা হলো আদি বেগ, জি হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে একটা বস্তুকে যদি আমি 10 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করি তাহলে নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেটা হলো এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। তারপর আসো টি সমান 2u বাই g। টিটা হলো পর্যায়কাল বা বিচরণ কাল। এই নিক্ষিপ্ত বস্তুটা যখন উপরের দিকে যখন আমি নিক্ষেপ করব, উপর দিকে যখন এই বস্তুটাকে আমি নিক্ষেপ করব, এই নিক্ষিপ্ত বস্তুটা উপরে বিচরণ করে ভূমিতে আবার কতক্ষণ পরে ফিরে আসবে। যদি আমি একটা বস্তুকে এইভাবে উপর দিকে নিক্ষেপ করি তাহলে এই বস্তুটা এইখান থেকে নিক্ষেপ করা হলো, তাহলে ভূমিতে আবার কতক্ষণ পরে ফিরে আসবে, সেটা হলো টি সমান কত, 2u বাই g। ইউটা হলো আদি বেগ। ইউ আদি বেগে যদি নিক্ষেপ করি তাহলে টি সমান কত, টি হলো বিচরণ কাল। টিটা কি, বিচরণ কাল। তাহলে বিচরণ কাল তার মানে ভূমি থেকে যদি ইউ আদি বেগ একটা বস্তুকে নিক্ষেপ করি কতক্ষণ পরে আবার এই বস্তুটা ভূমিতে পতিত হবে, সেটা যদি আমি বের করতে চাই তাহলে টি সমান 2u বাই g। ইউটা হলো আদি বেগ, জি হলো অভিকর্ষজ ত্বরণ। আর বস্তুর উপর প্রযুক্ত বল এবং ভরবেগের পরিবর্তন সংক্রান্ত যে সমীকরণটা হলো এফ সমান এম এ। এফ হলো প্রযুক্ত বল, এমটা হলো বস্তুর ভর, আর এটা হলো বস্তুর ত্বরণ। তার মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ যদি আমি নির্ণয় করতে চাই, ওই বস্তুর ভর আর ওই বল দ্বারা সৃষ্ট ত্বরণের গুণফলকে আমি বল এফ সমান এম এ দ্বারা প্রকাশ করতে পারবো। তারপর আসো ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে বস্তু দুটির ভরবেগের কোনো পরিবর্তন হয় না। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে একটা বস্তুকে যদি আমি এম ভরের একটা বস্তুকে যদি ইউ আদি বেগে চলতে থাকে আর আরেকটা বস্তু যদি m2 u2 আদি বেগে চলতে থাকে, তাহলে যদি u1 ইজ গ্রেটার দেন u2 হয় তাহলে কোনো এক সময় এই পিছনের বস্তুটা সামনের বস্তুকে ধাক্কা দেবে। যে বলে ধাক্কা দেবে সেই বলটার নাম হলো ক্রিয়া বল। আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ পিছনের বস্তুটা যদি সামনের বস্তুকে ধাক্কা দেয়, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সামনের বস্তুটাও পিছনের বস্তুকে ধাক্কা দিবে। তো সামনের বস্তুটা যে বলে ধাক্কা দিবে সেই বলটা হলো প্রতিক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কি, সমান এবং বিপরীতমুখী। তার মানে এই পিছনের বস্তুটা যদি F1 বলে ধাক্কা দেয়, সামনের বস্তুটাও F2 বলে ধাক্কা দেবে। এই বল দুটো সমান এবং বিপরীতমুখী। এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রতিপাদন করতে পারব। আমরা আজকে গতি
বস্তুর ভর, বল এবং বেগ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সমস্যা নিয়ে আমরা সমাধান করব। প্রথমে আমরা দেখব, আমরা এখন একটা উদ্দীপক লিখব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় মনে রাখো, তোমাদের একটা যেই সমস্যা সেটা হলো অনেকেই সমস্যা মনে করে যে কোন সূত্রটা আমরা কখন, কোন সূত্রটা আমরা ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা স্পষ্ট ধারণা পেয়ে যাব। হ্যালো, মনে করো এই একটা খেলনা গাড়ি, এর আদিবেগ হলো 0। আদিবেগটা হলো কত? 0 মিটার পার সেকেন্ড। এখানে এই খেলনা গাড়ির ভরটা হলো 5 কেজি। খেলনা গাড়ির ভরটা কত? 5 কেজি। এই লোকটা এই খেলনা গাড়িকে বল প্রয়োগ করার ফলে 100 মিটার দূরে গিয়ে 100 মিটার দূরে গিয়ে এই খেলনা গাড়িটির বেগ হলো এই খেলনা গাড়িটির বেগ হলো v সমান 30 মিটার পার সেকেন্ড। হলো, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এ বিন্দুতে এই লোকটা বল প্রয়োগ করলো, বি বিন্দুতে গিয়ে ওই লোকটা বলটাকে কি করলো? অপসারণ করলো। বলটাকে অপসারণ করলো। বলটাকে কি করলো? অপসারণ করলো। এখন তাহলে এখন একটি বস্তুর আদিবেগ 0, তার মানে কি ওই বস্তুটা, ওই খেলনা গাড়িতে আদিবেগ 0। এই কথাটা অর্থটা হলো বস্তুটা স্থির অবস্থায় ছিল, বা ওই গাড়িতে স্থির অবস্থা ছিল, বা খেলনা গাড়িতে স্থির অবস্থায় ছিল। এই লোকটা বল প্রয়োগ করার পরে কত? 100 মিটার অতিক্রম করার পরে বেগ হলো কত? 30 মিটার পার সেকেন্ড। আর এই লোকটার যে বল প্রয়োগ করলো গাড়িতে, আর এই রাস্তার ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল হলো 10 নিউটন। ঘর্ষণ বল কত? 10 নিউটন। তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে কিছু প্রশ্ন উপস্থাপন করব। হ্যালো, প্রথমে লিখবা ক নাম্বার, ঘর্ষণ বল কি? খ নাম্বার প্রশ্নটা হলো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো যে F সমান ma। গ নাম্বার প্রশ্নটা হলো যে ওই ব্যক্তিটি খেলনা গাড়ির উপর কি পরিমাণ বল প্রয়োগ করেছিল? ওই ব্যক্তি খেলনা গাড়ির উপর কি পরিমাণ
কি পরিমাণ বল প্রয়োগ করেছিল? ঘ নাম্বার প্রশ্ন হলো, এই ব্যক্তি বি বিন্দুতে গিয়ে বল অপসারণ করেছে। তার মানে গাড়িতে এখানে বল প্রয়োগ করে, তোমরা অবশ্য চিত্রটা খেয়াল করে লক্ষ্য করবা, খেয়াল করে লক্ষ্য করো, দেখো এইখানে গাড়িটির উপর বল প্রয়োগ করেছে, আর এইখানে বল কি করা হয়েছে? অপসারণ করা হয়েছে। তার মানে গাড়িতে ধাক্কা দিয়ে এইভাবে 100 মিটার দূরে বি বিন্দুতে গিয়ে বল অপসারণ করেছে, মানে গাড়িটা ছেড়ে দিয়েছে। এই চলন্ত গাড়ি কিছুক্ষণ পরে যায় থেমে যাবে। এখন আসো, বি বিন্দুতে যদি বল অপসারণ করা হয়, 100 মিটার দূরে বি বিন্দুতে গিয়ে যদি বল অপসারণ করে, তাহলে গাড়িটি থামতে আর মোট কত সময় লাগবে, অথবা গাড়িটা কত দূরে গিয়ে থেমে যাবে? আমরা এই প্রশ্নটা লিখব। আল্লাহ, বি বিন্দুতে বল অপসারণ করা হলে বি বিন্দুতে বল অপসারণ করা হলে গাড়িটি থামতে মোট কত সময় লাগবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। অথবা বি বিন্দুতে বল অপসারণ করা হলে গাড়িটি আর কত দূরে গিয়ে থেমে যাবে? এই দুইভাবে প্রশ্নটা হতে পারে। তাহলে বি বিন্দুতে বল অপসারণ করা হলে গাড়িটি থামতে মোট কত সময় লাগবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটা এইভাবে হতে পারে, আল্লাহ, যে বি বিন্দুতে বল অপসারণ করা হলে গাড়িটি আর কত দূর গিয়ে থেমে যাবে? এখানে এ থেকে বির দূরত্ব 100 মিটার, তারপরে এখানে বল অপসারণ করা হলো। যেহেতু গাড়িটি গতিশীল, নিউটনের গতি প্রথম সূত্র থেকে আমরা জানি গতিশীল বস্তু বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সমবেগে চলতেই থাকে। কিন্তু এইখানে বি বিন্দুতে বল যখন অপসারণ করা হবে, বি বিন্দুতে গাড়িটা কি অবস্থায় ছিল? গতিশীল। তাহলে বল যখন অপসারণ করা হবে গাড়িটা কিছুক্ষণ চলতেই থাকবে, তারপরে থেমে যাবে। থেমে যাওয়ার কারণটা কি? থেমে যাওয়ার কারণটা হলো, এই গতিশীল গাড়ির গতির বিরুদ্ধে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ফ্রিকশনাল ফোর্স বাংলা হলে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের কারণে গাড়িটা কিছুক্ষণ গিয়ে থেমে যাবে। তাহলে এখন কত সময় গাড়িটা থামতে মোট কত সময় লাগবে? এখানে সময়, তার মানে এ থেকে বিতে আসতে কত সময় লাগবে, আর বি থেকে কত দূরে গিয়ে থামবে, এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে মোট সময় আমরা হিসাব করে নিব। অথবা প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথমে প্রশ্নটা হলো, ঘর্ষণ বল কি, ফ্রিকশনাল ফোর্স কি, বা ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বলটা হইতেছে একটি বস্তু যখন অন্য একটা বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে বা চলার চেষ্টা করে, তখন ওই বস্তুটির গতির বিরুদ্ধে একটি বাধাদানকারী বলের উদ্ভব ঘটে। এই বাধাদানকারী বলকে বলা হয় ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। হলো, তাহলে একটি বস্তু যখন অন্য কোনো বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে বা চলার চেষ্টা করে, তখন ওই বস্তুর গতির বিরুদ্ধে
বাধা দানকারী একটি বলের উদ্ভব ঘটে, সেই বলকেই বলা হয় ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। হলো, তাহলে আমরা এই সংজ্ঞাটা ভালো করে লিখে নিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, ঘর্ষণ বলটা কাকে বলে? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলার চেষ্টা করে, গড়িয়ে চলে বা চলার চেষ্টা করে, তখন ওই বস্তুর গতির বিরুদ্ধে একটি বাধা দানকারী যে বলের উদ্ভব ঘটে, তাকেই বলা হয় ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। তাহলে সংজ্ঞাটি ভালো করে তোমরা দেখে নিবে। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে বা চলার চেষ্টা করে, তখন ওই বস্তুর গতির বিরুদ্ধে বাধা দানকারী যে বলের উদ্ভব ঘটে, তাকেই বলা হয় ঘর্ষণ বল। প্রিয় শিক্ষার্থী, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো খ নাম্বার। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো যে F সমান ma, তার মানে বল সমান ভর গুণন ত্বরণ। আমরা এই সম্পর্কটি প্রতিপাদন করব এখন। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। তাহলে আমরা এই দ্বিতীয় সূত্র থেকে F সমান ma, বল সমান ভর গুণন ত্বরণ, এই সম্পর্কটি প্রতিপাদন করতে যাচ্ছি। মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু u আদি বেগ নিয়ে সরল রেখা বরাবর AB সরল রেখা বরাবর চলছে, A থেকে B এর দিকে চলছে। তাহলে মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু u আদি বেগ নিয়ে সরল রেখা AB সরল রেখা বরাবর চলছে। তাহলে পিছন থেকে যদি কোনো একটা ব্যক্তি এই বস্তুর উপর F পরিমাণ বল প্রয়োগ করলে এই বস্তুটির বেগ u পরিবর্তিত হয়ে v এ রূপান্তরিত হবে। তাহলে প্রথমে আমরা কিভাবে বলবো? মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু u আদি বেগ নিয়ে AB সরল রেখা বরাবর চলছে। তাহলে ওই বস্তুটার উপর যদি পিছন থেকে আরেকটা বল F পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে u আদি বেগ নিয়ে, ইউটা হলো প্রাথমিক বেগ, এই বেগটা বৃদ্ধি পেয়ে v এ পরিণত হবে। তাহলে এই বল প্রয়োগ করার আগে যে বস্তুটার ভর ছিল m, বেগ ছিল u, তাহলে আদি ভরবেগটা কত? ওই বস্তুর আদি ভরবেগ
বস্তুর আদি ভরবেগ। আদি ভরবেগ মানে কি? প্রাথমিক ভরবেগ। হ্যালো, আদি ভরবেগ সমান আদি ভর গুণন আদি বেগ, mu। এ পরিমাণ বলে ধাক্কা দেওয়ার পরে ইউ পরিবর্তিত হয়ে ভি এ পরিণত হয়। তার মানে আদি বেগ ইউ যা ছিল, এটা বেগটা বৃদ্ধি পেয়ে এ পরিমাণ বল বেগটা বৃদ্ধি করে ভিতে পরিণত করেছে। তাহলে বস্তুটির শেষ ভরবেগটা কত হবে? শেষ ভরবেগটা হবে ভর গুণন শেষ বেগ। শেষ বেগ হলো ভি। তাহলে এই যে ইউ বেগে চলন্ত বস্তুর উপর এক পরিমাণ বল যে ক্রিয়া করলো, এর একটা সময় হলো টি। তাহলে এ পরিমাণ বল যদি টি সময় ক্রিয়া করে, তাহলে ওই বস্তুটার শেষ বেগ টি সময় পরে শেষ বেগ হলো ভি। তাহলে টি সময়ের আগে, তার মানে বল প্রয়োগ করার আগে বস্তুটার ভরবেগ ছিল mu, আর টি সময় এ পরিমাণ বল টি সময় যাবৎ ক্রিয়া করা এর ভরবেগ হলো mv। তাহলে এই টি সময়ে ভরবেগের পরিবর্তন কতটুকু হলো? ভরবেগের পরিবর্তন টি সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে, টি সময়ে ভরবেগের পরিবর্তন হবে mv মাইনাস mu। শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলে তাহলে ভরবেগের পরিবর্তন বের হয়ে আসবে। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন কত হলো? mv মাইনাস mu। ভরবেগের পরিবর্তনের হার হবে, ভরবেগের পরিবর্তনের হার হবে mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। তাহলে এইখান থেকে যদি আমরা লিখতে পারি, এমটা কমন নেই, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা জানি এ, এটা হলো ত্বরণ। তাই ভরবেগের পরিবর্তন হারটা আসলো কত? ভর গুণন ত্বরণ, তার মানে এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই ভরবেগের পরিবর্তনের হার এম এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র বলতেছে কি, যে এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি কি? লিখতে পারি এম এ সমানুপাতিক এফ ফোর্স। ওই যে প্রথম যে বলটা এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, এই বলের উপর নির্ভর করবে এই বস্তুর ভরবেগের পরিবর্তন হারটা কতটুকু হলো। তাহলে এই সমানুপাতিক রাশিকে যদি আমরা সমান সমান চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক কে নিতে হবে। তাহলে এম এর সমান সমান কত? কে ইন্টু এফ। কেটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করব একক বলের সংজ্ঞা থেকে। একক বলটা কি? যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 1 নিউটন বল। তাহলে একক বলের সংজ্ঞাটা কি? যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 1 নিউটন বল। তাহলে আমরা যদি ভর 1 কেজি ধরি, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, সেক্ষেত্রে বলের মান কত হবে? 1 নিউটন। তাহলে 1 যদি এইখানে বসাই এই সমীকরণে, তাহলে 1 × 1 ইকুয়াল কে × 1। তার মানে কে সমান 1,
এই কে এর মানটা যদি 1 নং সমীকরণে আমি বসাই তাহলে কি আসে এম এ ইকুয়াল 1 ইন্টু এফ, তার মানে কি এফ সমান এম এ। এই হলো বল এবং ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়ে গেলাম, এফ সমান এম এ। আল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গ নাম্বারের প্রশ্নটা ছিল যে এই খেলনা গাড়ির উপর ওই ব্যক্তিটা কি পরিমাণ বল প্রয়োগ করেছিল। এই খেলনা গাড়ির উপর এই ব্যক্তি কি পরিমাণ বল প্রয়োগ করেছিল, গ নাম্বারের প্রশ্নটা। তাহলে আমি এই বলের পরিমাণটা নির্ণয় করব। এই বলের পরিমাণ আমরা জানি বল এফ সমান এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রতিপাদন করলাম কি এফ সমান এম এ। আচ্ছা, তাহলে এফ সমান এম এ, তাহলে আমার এখানে কি দরকার, প্রযুক্ত বল যদি নির্ণয় করতে চাই তাহলে বস্তুটার এই গাড়ি বা খেলনা গাড়িটির ভরের দরকার আর এই খেলনা গাড়িটির ত্বরণের দরকার। তাহলে আমি যদি তাহলে এইখানে উদ্দীপকে দেওয়া আছে, তোমরা অবশ্যই লক্ষ্য করবে উদ্দীপকে দেওয়া আছে বস্তুটার ভর দেওয়া আছে কিন্তু এখানে ত্বরণ দেওয়া নেই। তাহলে আমাকে আগে ত্বরণটা বের করে নিতে হবে। ত্বরণ বের করতে হলে আমরা একটা সমীকরণে চলে যাব। তোমরা অবশ্যই খেয়াল করবে আমরা গতির সমীকরণগুলো লিখছি। আল্লাহ, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমি আগে একটা কথা বলছিলাম যে কোন সূত্রটা কখন কিভাবে কোন সূত্র দিয়ে আমরা সমাধানটা করে নিব। তোমরা এটা আগে ভালোভাবে যাচাই করে নিবা বা তোমাকে নিতে হবে। তোমাকে দেখতে হবে কি দেখতে হবে যে দেওয়া আছে কি আর চাইছে কি। প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে কি আর প্রশ্নে চাইলেও কি। দেওয়া আছে বস্তুর ভর, গতে চাইছে প্রযুক্ত বল, তাহলে দেওয়া আছে ভর আর ত্বরণ কিন্তু দেওয়া নেই। তাহলে ত্বরণ যদি আমি আলাদাভাবে বের করতে চাই তাহলে আমরা ত্বরণের সমীকরণে চলে যাব। ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। উদ্দীপকে তোমরা অবশ্যই খেয়াল করবে এখানে টি দেওয়া নেই, তাহলে এই সূত্র দিয়ে আমার এই ত্বরণ বের করা সম্ভব না। তাহলে আমাকে দেখতে হবে আরেকটা সমীকরণে ত্বরণ দেওয়া আছে। দেখো যেহেতু এখানে কোনো সময় দেওয়া নেই তাহলে সময় ছাড়া একটা সমীকরণ গতির সমীকরণ আমরা লিখছি। আল্লাহ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি হলো শেষ বেগ দেওয়া আছে 30, আদি বেগ দেওয়া আছে 0 আর অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 100। তাহলে এই সমীকরণ থেকে আমরা ত্বরণের মানটা বের করে নিব। বের করে নিয়ে এইখানে আমি বসালে আমরা বলের মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি জানি গতির সমীকরণ থেকে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমি যদি বল বের করতে চাই দরকার হলো ভর এবং ত্বরণ। উদ্দীপকে ভর দেওয়া আছে কিন্তু ত্বরণ নেই, তাই আমাকে ত্বরণটা আলাদাভাবে বের করে নিতে হবে। তাহলে ত্বরণটা যদি আমি তাহলে আমরা এখন কি বের করব, ত্বরণ বের করব এই সমীকরণ থেকে। ত্বরণের মানটা যদি বের করতে চাই তাহলে সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি 2as সমান সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ওর এ সমান সমান কত আসে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে শেষ বেগ আমার দেওয়া আছে উদ্দীপকে 30 মিটার পার সেকেন্ড, 30 এর স্কোয়ার, আদি বেগ দেওয়া আছে 0 আল্লাহ ডিভাইডেড বাই 2 গুণন অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 100। তাহলে ত্বরণের মানটা কত আসে, 3 3 গুণে 9, তার মানে 900 বিয়োগ 0 ভাগ 200। তাহলে কি আছে দেখো 900 ভাগ 200, 2 শূন্য
4.5, তার মানে এ আসলো কত 4.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা লিখব এই যে বলের মান। তাহলে তো আমরা ত্বরণটা পাইলাম কত 4.5, সুতরাং বল প্রযুক্ত বল F সমান সমান m, ভরটা হলো 5 কেজি, গুণন ত্বরণ পাইলাম 4.5, কত আসলো 5 5 গুণে 25, 4 5 গুণে 20 আর 2 22, এই হলো এত নিউটন বল। এখন আরেকটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, এই গাড়ির উপর, এই খেলনা গাড়ির উপর যখন বল প্রয়োগ করা হয়েছে, এই বলটা দুইটা অংশে বিভক্ত হয়েছে। একটা বল, একটা কিছু পরিমাণ বল এই ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলের কারণে অপচয় হয়েছে, আর একটা বল কাজে লাগছে, যেই কাজে লাগে কার্যকরী বল, ওই যেই বলটা কাজে লাগছে সেই বলটাকে বলা হয় কার্যকরী বল। তাহলে এখানে যখন বল প্রয়োগ করলো, এই বলটা দুইটা অংশে বিভক্ত হলো। একটা অংশ কার্যকরী বল, যার জন্য ত্বরণ হলো 4.5, তার মানে আদিবেগ, এই গাড়িটা স্থির গাড়িকে গতিশীল করে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তাহলে ওই বলটা হলো কার্যকরী বল। আমি এখানে যে বলটা বের করছি এটা হলো কার্যকরী বল, কত 22.5 নিউটন। আর কিছু পরিমাণ বল মিস ইউজ হয়েছে, অপচয় হয়েছে, সেটা কিসের জন্য? ফ্রিকশনাল ফোর্স। এই গাড়ির চাকা মাটির সাথে যে ঘর্ষণ বিপরীত দিকে কাজ করছে, সেই বলের পরিমাণটা দেওয়া আছে 10 নিউটন। তাহলে এর প্রযুক্ত বল দুইটা অংশে বিভক্ত হয়েছে। একটা কার্যকরী বল, যে বলের জন্য গাড়িটার বেগ বৃদ্ধি পেয়ে 30 মিটার পার সেকেন্ড হয়েছে, আর একটা অংশের বল যেটা ঘর্ষণ বলের কারণে অপচয় হয়েছে, মিস ইউজ হয়েছে। তাহলে সে প্রযুক্ত বলটা আমার কত হবে? কার্যকরী বল আর অপচয়কৃত বল, এই ফ্রিকশনাল ফোর্সের জন্য যে বলটা অপচয় হয়েছে, তাহলে কার্যকরী বল আর এই ঘর্ষণ বলজনিত কারণে যে বলটা অপচয় হলো, এই দুইটার যোগফল হলো প্রযুক্ত বল। তাহলে আমরা এখন প্রযুক্ত বল, প্রযুক্ত বল যদি আমি লিখতে চাই, বা প্রয়োগকৃত বল সমান সমান কার্যকরী বল যোগ অপচয়কৃত বল। ঘর্ষণজনিত কারণে যে বলটা অপচয় হয়েছে সেটা হলো অপচয়কৃত বল। তাহলে কার্যকরী বল হলো কত? 22.5 নিউটন। আর ঘর্ষণজনিত কারণে যে বলটা অপচয় হলো, সেই ঘর্ষণ বলটা উদ্দীপকে দেওয়া আছে 10 নিউটন। তাহলে এই 22.5 নিউটন আর 10 নিউটন, তাহলে কত আসলো? 32.5 নিউটন। অর্থাৎ প্রযুক্ত বল, সে এই লোকটা এই গাড়ির উপর 32.5 নিউটন বল প্রয়োগ করেছিল। প্রিয় শিক্ষার্থী, এরপর আসো ঘ নাম্বার প্রশ্নটা চালাবো, শেষ করে দেব। তাহলে যাই হোক, আমরা এই উদ্দীপকের উল্লেখিত প্রশ্নের আলোকে আমরা 3টে প্রশ্ন সমাধান করলাম। ঘ নাম্বার প্রশ্নটা আজকে সমাধান করা সম্ভব হলো না। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আগামী ক্লাসে দেখা হবে। চেষ্টা করব পরবর্তী ক্লাসে ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।